দেখো প্রথম চ্যাপ্টার যদি আমরা প্রথমে শুরু করিনি, এটা একটু থ্রি ডাইমেনশনাল ব্যাপার আছে বলে বুঝতে অসুবিধা হয়, সেজন্য আমরা প্রথমে শুরু করি না, প্রথমে দ্রবণটা শুরু করলাম। যাই হোক, এমন কিছু কঠিন নয়, মানে কঠিন বিষয়গুলো এখানে নেই সিলেবাস, এগুলো সব গ্র্যাজুয়েশনে আছে, এখানে সহজের উপর দিয়ে আছে। এমনিতে আমরা পদার্থের কটা অবস্থা জানি? তিনটে অবস্থা, কঠিন, তরল আর গ্যাস। তো সেক্ষেত্রে আমরা যদি এদের যেগুলো দেখি, অণুগুলোর বা পরমাণুগুলোর যদি বিন্যাস দেখি, সজ্জা, সেখানে কঠিন পদার্থে অণুগুলো বা পরমাণুগুলো একদম টাইটলি বাউন্ড থাকে, ঘেঁষাঘেঁষি থাকে, তাই না? আর তরল পদার্থে তোমার একটু গ্যাপ থাকবে, এরকম থাকবে। আর গ্যাসীয় পদার্থে কি হবে? আরো গ্যাপ থাকবে, বিক্ষিপ্ত হবে। তাহলে এটা হলো কঠিন, এটা তরল, আর এটা এই যে অণুগুলোর মধ্যে গ্যাপ কঠিনে সবচেয়ে কম কেন? আকর্ষণ বল বেশি, যেটাকে আমরা আন্তরাণবিক আকর্ষণ বল, তাই তো? এটা বিভিন্ন রকমের হতে পারে, আয়নীয় হতে পারে, সমযোজী আকর্ষণ বল হতে পারে, ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল হতে পারে, হাইড্রোজেন বন্ধন হতে পারে, আয়ন ডাইপোল হতে পারে, ডাইপোল ডাইপোল হতে পারে। তোমরা 11-এ গ্যাসের চ্যাপ্টারে পড়েছিলে না বিভিন্ন রকমের আকর্ষণ বল? শুরুতেই ছিল। তো তাহলে আকর্ষণ বল বেশি হওয়ার কারণে কঠিনে কণাগুলো একেবারে ঘেঁষাঘেঁষি থাকে। আর ঠিক উল্টোটা গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে, সেখানে আকর্ষণ বল খুব দুর্বল, ফলে সেখানে দূরে দূরে থাকে। আর তরল হচ্ছে মাঝামাঝি, কঠিনের থেকে কম আকর্ষণ কিন্তু গ্যাসের থেকে বেশি, তার ফলে ওখানে গ্যাপটাও মাঝামাঝি। এটা গেল এদের আন্তরাণবিক আকর্ষণ বলের একটা চিত্র। এখন আমাদের এখানে শুধু কঠিন সম্পর্কেই পড়তে হবে। তো কঠিন বা সলিড আমরা কাকে বলবো? হ্যাঁ, সাধারণভাবে যদি বলি আমরা কাকে বলবো? কঠিন পদার্থ যার নির্দিষ্ট আকার আয়তন আছে। তো গ্যাসীয় পদার্থের আকারও নেই, আয়তনে নেই নির্দিষ্ট, যেখানে রাখবে তার আকার আয়তন দুটোই দখল করবে। কিন্তু কঠিনের নির্দিষ্ট আকার আয়তন আছে। আবার তরলে কি আছে কি নেই? আয়তন আছে, আকার নেই। একটা 10 ml লিকুইডকে তুমি যদি গ্লাসে রাখো 10 ml থাকবে, কিন্তু গ্লাসের আকার নেই। বাটিতে রাখো, বাটির আকার নিয়ে নেবে, কিন্তু আয়তনটা 10 ml থাকবে। তাহলে তরলের আয়তন আছে, আকার নেই। গ্যাসের আকার আয়তন কিছুই নেই, নির্দিষ্ট আকার আয়তন আছে, নিজস্ব আকার আয়তন নেই। আর কঠিনের নির্দিষ্ট নিজস্ব আকার আয়তন দুটি আছে। এখন এগুলো সংজ্ঞা করার দরকার নেই, জাস্ট এমনি রিডিং করে নেবে বইতে। কঠিনের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে কেলাস আকার, আর একটা কি অনিয়তাকার, তাই তো? কেলাস আকারের ইংরেজি হচ্ছে ক্রিস্টালাইন, আর অনিয়তাকারের ইংরেজি অ্যামরফাস। ইংরেজিগুলো একটু দেখে রাখবে। কেলাস আকার আমরা কাদের বলবো? যাদের একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার আছে।
সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট। শুধু তাই নয়, কণাগুলি নিয়ম মাফিক সজ্জিত। এই যে আকার বিশিষ্ট, আকারের বিভিন্ন রকম ভাগ আছে। ঘনকার, সরল ঘনকাকার হয়, অর্থরম্বিক হয়, হেক্সাগোনাল হয়, টেট্রাগোনাল হয়, ট্রাইক্লিনিক হয়, বিভিন্ন আকার আছে, ঠিক আছে। কিন্তু অনিয়ত আকারের ক্ষেত্রে নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না। কণাগুলি নিয়ম মাফিক বা একটা নির্দিষ্ট নিয়ম মেনে সজ্জিত থাকে না, মানে ওর উল্টোটা আর কি। তবে কিছু কিছু অনিয়তাকার কঠিন পদার্থে কিছুটা নিয়ম মাফিক সজ্জা পাওয়া যায় বটে, কিন্তু সেটা খুব অল্প স্থান জুড়ে, পুরো বেশি দূর পর্যন্ত নেই, কিছুটা হয়ে ব্যাস আবার গন্ডগোল করে। কিন্তু কেলাসাকারে বহুদূর পর্যন্ত সেটা বিস্তৃত, লং রেঞ্জ অর্ডার যাকে বলা হয়। আর অনিয়তাকারে শর্ট রেঞ্জ অর্ডার, যেমন ওখানে ধরো ফাটকা হয়ে গেল, ওটা কোনো নিয়ম মেনে হলো। কেলাসাকারে নিয়ম মেনে একেবারে কণাগুলো ঠিক ঠিক জায়গাতে সজ্জিত, এটা এখানে বলা হয়। এখন আমরা কেলাসাকার পদার্থে, আচ্ছা এর উদাহরণ কি হবে? কেলাসাকার কঠিনের উদাহরণ জানো? চিনি, ঠিক আছে। আর NaCl হবে কি? ডায়মন্ড, হিরে, যেটা কেউ তো হবে হীরক ইত্যাদি অনেক আছে। আর অনিয়ত আকারের উদাহরণ রাবার, প্লাস্টিক, কাঁচ, এরকম আছে। এখন কেলাসাকার কঠিনের কি বৈশিষ্ট্য আছে? কেলাসাকার কঠিনের বৈশিষ্ট্য আমরা একেবারে সহজ সাধারণ বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করব না, যেগুলো একটু আলোচনার বিষয় সেখানে। তার মধ্যে একটা তো আমরা বললাম, এর কি থাকে? ডেফিনিট জিওমেট্রিক প্যাটার্ন থাকে, জ্যামিতিক আকার একটা থাকে। তাই তো? আর কি বৈশিষ্ট্য? এর গলনাঙ্ক যেটা, এটা নির্দিষ্ট কথাটা লিখে দাও, নির্দিষ্ট জ্যামিতিক আকার, আর গলনাঙ্ক নির্দিষ্ট। গলনাঙ্কটাও নির্দিষ্ট, অর্থাৎ তুমি যখন একটা কঠিনকে গলাবে একটা পার্টিকুলার টেম্পারেচারে গলতে থাকবে, এবং যতক্ষণ গলনটা চলবে ততক্ষণ কিন্তু এই টেম্পারেচারটা ফিক্স থাকে, চেঞ্জ হবে না। যেমন বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বলে যেই তুমি বরফকে গলাচ্ছ, থার্মোমিটার দিয়ে রেখেছো, যেই গলতে লাগলো দেখলে টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যতক্ষণ বরফটা গলছে ততক্ষণ তাপমাত্রা 0 ডিগ্রিতে আছে, যতই তুমি গরম করো তাপমাত্রা কিন্তু বাড়বে। এটা একটা এর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট গলনের লিনতাপ। যেমন বরফ গলনের লিনতাপ আমরা কি বলি? কত? 80 ক্যালোরি পার গ্রাম, এটা নির্দিষ্ট। বরফ তো একটা কেলাসাকার পদার্থ, জলের কঠিন অবস্থা যে বরফ সেটা একটা কেলাসাকার, তো তার নির্দিষ্ট লিনতাপ আছে। এইভাবে আরো যারা আছে তাদের নির্দিষ্ট লিনতাপ আছে গলনের।
4 নম্বর একটা প্রপার্টি আছে এদের, অসমসারক। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যানিসোট্রপিক। অর্থাৎ কেলাসাকার কঠিন পদার্থগুলো অসমসারক হয়। এর মানেটা কি? এর মানে হচ্ছে কিছু কিছু ভৌত ধর্ম আছে যেগুলো ওই কেলাসে সব দিকে সমান হয়। অনুভূমিক বরাবর একরকম হবে, উলম্ব বরাবর একরকম, বা ডায়াগোনালি একরকম হবে। হ্যাঁ, যেমন ধরো তাপ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা, প্রতিসারাঙ্ক, ঘাত সহ্য করার ক্ষমতা, এই যে বিভিন্ন ভৌত ধর্মগুলো আছে, এইগুলো কেলাসের কোন দিক থেকে কোন দিকে আমি পরিমাপ করছি তার উপর ডিপেন্ড করবে। সব দিকে কিন্তু এক হবে না। সেটাকেই বলা হচ্ছে অসমসারক, অ্যানিসোট্রপিক। ধর্মটা হচ্ছে অ্যানিসোট্রপিক, আর পদার্থটাকে বলা হচ্ছে অ্যানিসোট্রপিক। যেমন ধরো অভ্র, উদাহরণ, অভ্রের হাত সহ্য করার ক্ষমতা অনুভূমিক অপেক্ষা উলম্ব বরাবর বেশি। এটা তো অনেক ক্ষেত্রে আমরা দেখি, এমনি ফ্ল্যাট অবস্থায় রাখলে টুক করে ভেঙে, আর খাড়া করে রাখলে চট করে ভাঙে। কি কারণ? সেখানে এই যে আমরা বলেছি কেলাসাকার কঠিনে দেখো কণাগুলো নিয়ম মাফিক সজ্জিত, সেই সজ্জার কারণেই হয়। কণাগুলি নিয়ম মাফিক সজ্জার কারণে এরূপ ঘটে। সেটা এইভাবে দেখানো যায়, আমরা যদি একটা 2 ডাইমেনশনাল দ্বিমাত্রিক একটা সজ্জা ধরি, ধরো সেখানে ধরো এইভাবে সাজানো আছে কণাগুলো, 1 2 3 4, ছোট করে ধরছি। আবার তারপরের লেয়ারে একটা কণা এইভাবে আছে। আবার যেহেতু একইভাবে নিয়ম মেনে সজ্জিত থাকে, তো তাহলে ঠিক একই নিয়মে সজ্জিত থাকবে এইভাবে। আবার এখানটা এইভাবে ধরো সজ্জাটা আছে। এখন আমি যদি এইখানে একটা এরকম রেখা টানি, অর্থাৎ এই বরাবর যদি আমি একটা এর ধর্ম, ভৌত ধর্ম যেগুলো বললাম, থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবাহিতা, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, তড়িৎ পরিবাহিতা বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসারাঙ্ক, ঘাত সহ্য করার ক্ষমতা ইত্যাদি, এই বরাবর আমি মাপছি, একটা মান পাবো। এবার আমি এই বরাবর মাপছি, দেখা যাবে এই মানটা আলাদা হয়। কেন আলাদা হলো? কারণ এই বরাবর দেখো কণার যে সজ্জা, এই লাইনটার ডান দিকে শুধু এই কণাগুলো আছে, সলিড কণা ধরো, আর বাঁদিকে এই কণাগুলো আছে, মিক্সচার নেই। কিন্তু এই যে রেখাটা দেখো, এর দুপাশে কি আছে, এইদিকে সলিড, আবার এই সার্কেল কণা, আবার এরকম মিক্সচার, তাহলে সজ্জাটা তো আলাদা হয়ে গেল।
নিয়ম মেনে কণাগুলো আছে ঠিকই, কিন্তু আমি যখন ধর্মটা মাপছি তার সেই বরাবর অনুভূমি, এটা উলম্ব বরাবর, এটা ডায়াগোনাল বরাবর, স্পর্শ কি বলে কর্ণ বরাবর ধরো, তার পরিবেশে তার যে সারাউন্ডিংসে যে কণার সজ্জা সেটা কিন্তু এক থাকছে না। তার ফলেই দেখা যাচ্ছে ধর্মগুলোর মধ্যে একটা ডিফারেন্স। এটা কি আমরা বলি অসমস্যা। এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন, কঠিন কেলাসাকার কঠিন পদার্থে অসমসারক ধর্ম বলতে কি? ঠিক আছে, এবং কেন হয় একটা উদাহরণ দিয়ে বুঝতে, তাহলে সেটা বুঝিয়ে দিলে একটা, এটা সাধারণভাবে দেওয়া হয়েছে, শুধু অভ্র বলে নয়, যে কোনো পদার্থের ক্ষেত্রে এই উদাহরণটা দিয়ে আমরা বোঝাতে পারি। এটা 2 ডাইমেনশনালি আমরা একটা সজ্জা দেখিয়েছি, তো সেখানে এইভাবে আমরা বুঝতে পারবো কেন ধর্মটা চেঞ্জ হচ্ছে উলম্ব বরাবর আর কর্ণ বরাবর বা ডায়াগোনাল স্লোপ বরাবর। তো তাহলে কেলাসাকার কঠিনের আমরা মোটামুটি 4টে বৈশিষ্ট্য পেলাম। এবার আমরা অনিয়তাকার যে কঠিন বললাম তাদের কিছু বৈশিষ্ট্য দেখব। অনিয়তাকার কঠিনের বৈশিষ্ট্য, তো এর উল্টো আগেই বলেছি, এর কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই, গলনাঙ্ক কিন্তু নির্দিষ্ট নয়। এদের যারা অনিয়তাকার হবে তাদের যেমন নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই, আবার এদের গলনাঙ্কও নির্দিষ্ট নয়। একটা তাপমাত্রাতে গলন শুরু হবে আর শেষ হবে আর একটা তাপমাত্রা, এই জন্য এদের নির্দিষ্ট গলনাঙ্ক নেই। তো গলনাঙ্ক যদি নির্দিষ্ট না হয় তাহলে নির্দিষ্ট গলনের লিন তাপও হবে না। এরা কিন্তু উল্টো হবে, সমসারক, আইসোট্রপিক। আইসোট্রপিক মানে এদের যে কোনো দিক বরাবর ভৌত ধর্মের মান, ধর্মের মান ব্র্যাকেটে যেমন ওই তাপ পরিবাহিতা, হাত সহ্য করার ক্ষমতা, ইত্যাদি সমান। এখানে সমান হয় কারণ এখানে ওদের নির্দিষ্ট সজ্জা নেই, ফলে যে বরাবর তুমি মাপবে তার আশপাশে দেখা যাবে একইভাবে কণাগুলো ছড়িয়ে আছে, সেই জন্য এদের মানগুলো কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা এদের ধর্ম আছে 5 নম্বর, সেটা হলো এদেরকে বলা হয় এরা ছদ্ম কঠিন। ছদ্ম কঠিনের ইংরেজি হচ্ছে সিউডো সলিড। বা অতি শীতলীকৃত সান্দ্র তরল, ইংরেজিতে সুপার কোল্ড লিকুইড। তাহলে এরা কঠিন পদার্থ, কিন্তু আমরা বলছি ছদ্ম, আবার বলছি তরল, অতি শীতলীকৃত সান্দ্র তরল। কোন তরল যদি খুব গাঢ় হয়, হ্যাঁ, তাকে বলে সান্দ্র। যত বেশি গাঢ় তার সান্দ্রতা তত বেশি। কেন এরকম বলা হচ্ছে? কারণ এদের মধ্যে তরলের মতো প্রবাহিত হওয়ার একটা ধর্ম আছে। They have a tendency to flow like liquid. কারণ তরলের ন্যায়
প্রবাহ ধর্ম বিদ্যমান। তাই যদি হবে তাহলে আর পিওর কঠিন আমি কি করে বলি? কঠিনের ছদ্মবেশে তরল থাকে, তাই না? এই জন্য ছদ্ম কঠিন। তো এই উদাহরণ কি, এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে খুব পুরনো বাড়ির জানালা দেখলে বুঝতে পারবে। কাঁচের জানালা ওপরের দিকটা দেখবে খুব পাতলা আর নিচের দিকটা ঘন হয়ে গেছে। লম্বা জানালা কাঁচ আছে ধরো, উপরের দিকটা কাঁচটা স্বচ্ছ দেখাচ্ছে পাতলা, কিন্তু নিচের দিকটা অস্বচ্ছ হয়ে গেছে। কারণ উপর থেকে কিছু কাঁচ ধীরে ধীরে অভিকর্ষের টানে নিচের দিকে চলে এসে তরলের মতো প্রবাহিত। দীর্ঘদিন লাগবে সময়, কিন্তু এটা হয়। বহু পুরনো বাড়ির জানালার সার্সি বা ওই উইন্ডো পেন যেগুলোকে বলে, জানালার কাঁচগুলোতে এটা আমরা লক্ষ্য করি। উপরের তুলনায় নিচের দিকটা অনেক অস্বচ্ছ বা ঘন। এর কারণ কাছে প্রবাহমানতার ধর্ম কিছুটা আছে তরলের। উপর থেকে কিছুটা কাঁচ তরলের ন্যায় ধীরে ধীরে খুব ধীরে ধীরে চলে আসছে নিচে। তাহলে উদাহরণটা লিখে রাখো। বহু পুরাতন বাড়ির, মানে যেখানে দেখবে বট গাছ বেরিয়ে পড়েছে সেরকম বাড়ি আছে তো অনেক, দেখা যায় না মাঝে মাঝে পুরোনো বাড়ি সব। জানালার কাছে, জানালার কাঁচ উপরের তুলনায় নিচের দিকটা বহু পুরাতন বাড়ির জানালার কাঁচ উপরের তুলনায় নিচের দিকে জানালার কাঁচের উপরের তুলনায় নিচের দিকটা বেশি ঘন বা অস্বচ্ছ হয়। কেন হয় সেটা বললাম। আর এই ধর্মটাকে এই জন্যই এদেরকে বলা হচ্ছে ছদ্ম কঠিন বা অতি শীতলীকৃত সান্দ্র তরল। অর্থাৎ একটা তরল পদার্থকে যখন আমরা খুব ঠান্ডা করি সেটা আস্তে আস্তে ঘন হতে হতে কঠিন হয়ে যায়। তো অনিয়তকারগুলো যেন সেই রকম প্রকৃত তরল, কিন্তু যেন এটা খুব ঠান্ডা অবস্থায় যেমন তরল খুব সান্দ্র হয়ে যায়, ঘন হয়ে যায়, সেরকম হয়ে গেছে কাজ। তো তাহলে এটা একটা এদের বৈশিষ্ট্য হলো। তাহলে এখানে আমরা দুটো মেন নিয়ে পাচ্ছি, একটা সমসারক আর একটা ছদ্ম কঠিন বা অতি শীতলীকৃত সান্দ্র। ঠিক আছে? এবার আমরা কেলাসাকার কঠিনের প্রকারভেদ করব। কেলাসাকার, আচ্ছা এটা লেখা হয়ে গেছে সবার? তাহলে উপরে হয়েছে। কেলাসাকার কঠিনে শ্রেণী বিভাগ। এদের ভাগগুলো দেখো। একটা হচ্ছে তোমার, এখানে আমি ছক করে দিচ্ছি। একটা হচ্ছে আণবিক, ইংরেজিটা মলিকিউলার। তার মানে আণবিক কেলাসাকার কঠিন, মলিকিউলার ক্রিস্টালাইন সলিড। এর আবার আচ্ছা আগে মেন ভাগগুলো লিখে নিই, তারপরে বলছি। আর একটা আছে আয়নীয়
ইংরাজি হলো আয়নিক, অর্থাৎ আয়নীয় কেলাসাকার কঠিন। একটা আছে সমযোজী, এর ইংরেজি নেটওয়ার্ক। সমযোজী কেলাসাকার কঠিন। আর একটা হলো ধাতব, মেটালিক, অর্থাৎ ধাতব কেলাসাকার কঠিন। 4 রকমের মেইনলি ক্লাসিফিকেশন আছে। তো এখন এদের আমরা উদাহরণ নেব। আণবিক বলতে দেখো, আণবিক বলতে উদাহরণ হচ্ছে কঠিন কঠিন হাইড্রোজেন, যেমন একটা আণবিক কেলাসাকার কঠিন, যেখানে কেলাসটা অণু দিয়ে তৈরি হয়। যেমন ধরো তোমার কঠিন হিলিয়াম, হিলিয়ামের একটা পরমাণু মিলে একটা অণু, এই হিলিয়াম দিয়ে, এই পরমাণু দিয়ে এটা তৈরি হচ্ছে। বা তোমার কঠিন NH3, NH3 একটা অণু দিয়ে তৈরি হচ্ছে। বরফ কিসের অণু দিয়ে গঠিত হয়? কেলাসটা জলের অণু দিয়ে তৈরি হচ্ছে। এই জন্য এগুলো সব আণবিক কেলাসাকার। আর আয়নীয় কেলাস তো আমরা অনেক জানি, যেগুলো আয়নীয় যৌগ, যেমন NaCl, KCl, ZNS ইত্যাদি অনেক আছে। সমযোজীর উদাহরণ দিতে পারবে? সমযোজী কেলাসাকার H2 তো এখানে হয়ে গেল। হ্যাঁ, গ্রাফাইট, ইয়েস, হীরক, গ্রাফাইট। এখানে কার্বনের একটা নেটওয়ার্ক থাকে, বা সিলিকন কার্বাইড, SiC, শুধু সিলিকনও হবে, SiCও হবে। এখানে একটা প্রচুর সমযোজী বন্ধন নিজেদের মধ্যে। হীরকে যেমন কার্বনের সঙ্গে থাকে কার্বনের, গ্রাফাইটে থাকে সিলিকনের সঙ্গে সিলিকনের থাকে, SiCতে SI এর সঙ্গে C এর থাকে, একটা দ্বৈত আকার অণু তৈরি করে দেয়। আর ধাতব তো আমরা আয়রন, কপার, জিঙ্ক ইত্যাদি, অ্যালুমিনিয়াম, এগুলো সব যে কোনো ধাতু হচ্ছে ধাতব কেলাসাকার। তাহলে 4টে ব্রডার ক্লাসিফিকেশন হলো। এইবারে আণবিকটাকে আবার 3টে ভাগ আছে। আণবিক একটা হচ্ছে অধ্রুবীয়, নন পোলার। 11-এ তোমাদের ধ্রুবীয়তার কনসেপ্ট হয়েছে, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে ছিল, ডাইপোল মোমেন্ট, বুঝেছো তো? এইখানে আমি যে কটা উদাহরণ দিয়েছি এদের মধ্যে অধ্রুবীয় কোনটা? অ্যামোনিয়ার ডাইপোল মোমেন্ট আছে, জলের ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু হাইড্রোজেনের কোনো ডাইপোল মোমেন্ট নেই। একই পরমাণুর মধ্যে বন্ধন হলে কোনো ডাইপোল মোমেন্ট হবে কি? দুজনের তড়িদান্তকতা সমান তো হবে না। কিন্তু এটা যদি নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন হয়, তখন ইলেকট্রনটা এইদিকে সরে আসবে, তার জন্য একটা ডাইপোল মোমেন্ট হবে। তাহলে অধ্রুবীয় বলতে আমরা এই কঠিন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, CO2 ইত্যাদি। CO2-তে কিন্তু দেখো, নিশ্চয়ই তোমাদের মনে আছে, CO2-তে কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ধন আছে, এদিকে একটা এদিকে একটা, তাই তো? তাহলে এর ডাইপোলটা এদিকে আর এর ডাইপোলটা এদিকে, দুটো কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে ডাইপোল মোমেন্ট 0 হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে শুধু পোলার বন্ড থাকলেই হবে না, ডাইপোল মোমেন্ট থাকতে গেলে তার স্ট্রাকচারটা একটা ব্যাপার, গঠনটা। যদি ডাইপোল মোমেন্টগুলো পরস্পর অপোজিট হয় তাহলে তারা ক্যান্সেল হয়ে গিয়ে 0 হয়ে যায়। সুতরাং এগুলো হচ্ছে সব অধ্রুবীয়। আর একটা ভাগ আছে ধ্রুবীয়।
এই ধ্রুবীয়র মধ্যে তুমি কঠিন SO2 দিতে পারো, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়াকেও দিতে পারো, আবার জলকেও দিতে পারো। এরা সব ধ্রুবীয়, কঠিন অবস্থায় জমা করে। আবার একটা আলাদা ভাগ আছে যেটাকে বলা হয় H বন্ডেড, H বন্ধন যুক্ত। H বন্ধন যুক্ত কিন্তু বরফ হবে, অ্যামোনিয়া হতে পারে, কঠিন অ্যামোনিয়া, কিন্তু SO2 কে বলা যাবে না। SO2 তে কোনো হাইড্রোজেন বন্ধন হয় না, ঠিক আছে? তাহলে আণবিক কেলাসাকার কঠিনের আবার তিনটে ভাগ, ধ্রুবীয়, অধ্রুবীয় আর হাইড্রোজেন বন্ধন। এই ক্লাসিফিকেশনটা তোমাদের মনে রাখতে হবে। এবং তোমাকে তো এইভাবে বলবে না যে শ্রেণীবিন্যাস করো, এইভাবে বলবে না। একটা পদার্থ বা একটা অণু বলে দেবে, বলবে এটা কোন ক্যাটেগরির কেলাসাকার কঠিন, ঠিক আছে? তো আমি এখানে কয়েকটা দিচ্ছি, তোমরা সেটা ক্যাটেগরি করবে কি হবে। কঠিন তোমার আর্গন, কঠিন Cl2, কঠিন HCl, তারপর বোরন, চিনি, NaCl, জিঙ্ক অক্সাইড, তারপর হচ্ছে ধরো ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, বলো দেখি কোনটা কিছু। MCQ দেবে কি শর্ট কোশ্চেন, এটা কোন শ্রেণীর কেলাসাকার কঠিন। আমরা মোট 4টে ডট পেয়েছি, তার সঙ্গে আবার একজনের 3টা আলাদা করেছিল, মোট তাহলে 3 3 6টা ভাগ হচ্ছে। কোন ভাগে কোনটা পড়বে? প্রথম থেকে ধরো, আর্গনটা কি হবে? আণবিক, আণবিকের মধ্যে আবার 3টে ভাগ আছে। আণবিক ঠিক আছে, অধ্রুবীয়, যেমন আমরা হিলিয়াম বলেছি, হিলিয়াম যেমন অধ্রুবীয় ছিল, আর এটা হবে অধ্রুবীয়, কঠিন, এই কি বলে, অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন আর্গন হলো। Cl2টা কি হবে? হ্যাঁ, না, এও অধ্রুবীয় আণবিক কেলাসাকার, কারণ দুটো Cl এর মাঝে বন্ড, কোনো ডাইপোল মোমেন্ট হবে না, তাহলে এটা অধ্রুবীয়, ঠিক আছে? আচ্ছা, কঠিন HCl, HCl তো সমযোজী যৌগ, আয়নে কেন হবে? হ্যাঁ, HCl এর ডাইপোল মোমেন্ট আছে না নেই? আছে। হাইড্রোজেন আর ক্লোরিনের মাঝে বন্ধন, তো ইলেকট্রনটা কার দিকে সরে যাবে? ক্লোরিনের দিকে, তার মানে ডাইপোল মোমেন্ট আছে। আবার এটা অণু,
তাহলে ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। HCl হলো ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন। তারপরে বোরন, বোরন বি যেটাকে আমরা বলি মৌল, বোরন কিন্তু একটা অধাতু। অধাতু হলেও এটা কঠিন পদার্থ। কেন কঠিন পদার্থ? কারণ ওই হীরক বা গ্রাফাইটের মতো এখানে অনেক সংখ্যক বোরন পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধন করে একটা নেটওয়ার্ক বা সমযোজী কেলাস তৈরি করে দিয়েছে। তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়বে? সমযোজী বা নেটওয়ার্ক কেলাসাকার। চিনি, চিনি কি হবে? আচ্ছা, চিনি সমযোজী যৌগ না আয়নীয় যৌগ? সমযোজী যৌগ। আমরা জানি সমযোজী যৌগ সাধারণত জলে দ্রবীভূত হয় না। তাহলে চিনি কেন দ্রবীভূত হয়? হাইড্রোজেন বন্ধনের কারণে। তাহলে চিনির সঙ্গে জলের হাইড্রোজেন বন্ধন হয়, আবার চিনি নিজেদের মধ্যেও হাইড্রোজেন বন্ধন হয়। তাহলে সেই চিনিকে যখন আমরা কঠিন করব, চিনিতে একটা অণু, তাহলে আণবিক কঠিন হবে কিন্তু হাইড্রোজেন বন্ধন হবে। তাহলে আণবিক কেলাসাকারের যে আরেকটা ভাগ ছিল হাইড্রোজেন বন্ধন যুক্ত, সেখানে চিনি চলে যাবে। যেমন বরফ যাচ্ছে সেরকম চিনি যাবে। আচ্ছা, NaCl এটা তো একদম সহজ, আয়নীয়। NaCl আয়নীয়। জিঙ্ক অক্সাইড আয়নীয়, আয়নীয়। আচ্ছা, ক্রোমিয়াম ধাতব, ক্যাডমিয়াম ধাতব। বাস এইভাবে ক্লাসিফিকেশনটা আসবে। ডাইরেক্ট কিন্তু ওই শ্রেণীবিন্যাস করো এসব দেবে না। ঠিক আছে, তাহলে আমরা কঠিনের ক্লাসিফিকেশনটা করলাম। এবারে এই যে কেলাসাকার আমরা করছি, এখানে দেখো কেলাস শব্দটা আসছে তো ক্রিস্টাল। ক্রিস্টালটা আমরা কাকে বলবো? ওই সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং যার ওই আকারটা কতগুলো তল দ্বারা সীমাবদ্ধ থাকে। যেমন ধরো একটা, তুমি যদি চতুস্তলকীয় ধরো, এই চতুস্তলকীয় আমরা কেন বলি বলো তো? হ্যাঁ, এই যে চতুস্তলকীয় গঠন এরকম দেখায় না, তার মানে এই 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 আবার এখান থেকে এখান থেকে এখান থেকে এটা আছে, চারটে তল আছে। একটা ঘনকের কটা তল? 6টা তল, দুটো ছক্কা, যেটা 6টা পিঠে 1 2 3 করে ছক্কা পর্যন্ত লেখা আছে, 6টা তল। তাহলে লুডোর ছক্কা একটা ঘনক, ঘনক 6টা তল দ্বারা সীমাবদ্ধ। সেই রকম একটা চতুস্তলকের কটা তল? 4টে তল। একটা অষ্টতলকের কটা তল? 8টা তল। এইভাবে নামটা হয়। তাহলে কেলাস মানে তার নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে আর তল দ্বারা বেষ্টিত থাকবে। সংজ্ঞা এটা লাগবে না, আমি জাস্ট এই জন্য ছোট করে লিখে দিচ্ছি। এটা গেল কেলাস। আর একটা টার্ম আছে কেলাস জালক, এর সংজ্ঞাটা তোমাদের করতে হবে। ক্রিস্টাল ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিস। কেলাস জালকটা হচ্ছে, কেলাসের মধ্যে তো আমরা বললাম যে পরমাণুগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে সজ্জিত থাকে, ঠিক আছে। এখন যদি আমরা ওই কণাগত পরমাণু বা অণু কণা যাই হোক, আয়ন, তাদের অবস্থানগুলোকে একটা বিন্দু দিয়ে দেখায় কেলাসের মধ্যে, তখন সেটা হয়ে যাবে কেলাস জালক বা কেলাস জাফরি, ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস,
চারটে নাম আছে: ক্রিস্টাল ল্যাটিস, স্পেস ল্যাটিস, কেলাস জালক বা কেলাস জাফরি। এই যে আমরা পাকা ঘরে যে বসাচ্ছি জাফরি, দেখে তো, সেই জাফরিতে বিভিন্ন ডিজাইন থাকে এবং ফাঁকা ফাঁকা থাকে, একটা নির্দিষ্ট ডিজাইনে ফাঁকা ফাঁকা। তো কেলাসের মধ্যে ধরো চতুস্থলকীয় কেলাস, সেখানে ধরো এখানে একটা পরমাণু আছে, এখানে একটা পরমাণু আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম আছে। এখন আমি পরমাণুগুলোকে জাস্ট বিন্দু দিয়ে এইভাবে দেখালাম। হ্যাঁ, এখানে একটা বিন্দু, তারপরে এখানে এসে একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, আবার এই হলো এই বিন্দু, এখানে এইরকম। অর্থাৎ এই যে কর্নারগুলোতে একটা চতুস্থলকে চারটে কর্নারে চারটে বিন্দু আছে, আবার এখানে একটা বিন্দু আছে, এই জায়গাতে কণাগুলো আছে, আমি বিন্দু দিয়ে দেখাচ্ছি, তাহলে সেটা কি বলা হবে? কেলাস জালক। বা একটা ঘনক দেখো, সেখানে এই কর্নারে ধরো এরকম কণা আছে, আমি বিন্দু দিয়ে দেখাচ্ছি, শুধু কর্নার গুলোতে আছে, আটটা কর্নারে আটটা কণা আছে, আমি বিন্দু দিয়ে দেখালাম, তাহলে এটা একটা কেলাস জালক। তাহলে কেলাসে কণার অবস্থান বিন্দু দ্বারা সূচিত করলে কেলাস জালক। সংজ্ঞাটা তোমরা প্রপার সংজ্ঞাটা বই থেকে পড়বে, আমি মেন ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। কেলাস জালক পাওয়া যায় বা কেলাস জাফরি ইত্যাদি। আচ্ছা, এটা একটা টার্ম গেল। আর একটা টার্ম দেখো, একক কোষ, ইউনিট সেল। বায়োলজির কোষে কি আছে? দন্তস্ব না তালবস্য না মূর্ধন্য স? তালবস্য না, মূর্ধন্য স। আর আমাদের কোষে তালবস্য। তড়িৎ রাসায়নিক কোষ যে আছে সেখানেও তালবস্য, আর এই কঠিনে যে একক কোষ সেখানেও তালবস্য। ঠিক আছে? আচ্ছা, একক কোষ আমরা যদি এই কেলাস জালক বা কেলাসটাকে খুব ভালো করে অবজার্ভ করি, গবেষণা করে দেখি, তাহলে দেখব সেখানে একটা ক্ষুদ্র প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে, ডান দিকে বাঁ দিকে উপরে নিচে, 3 ডাইমেনশনাল বারবার রিপিট হয়ে সমগ্র কেলাসটা তৈরি। যে ক্ষুদ্র প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে তাকেই বলা হয় একক। এবং সমগ্র কেলাসের যে ধর্ম, একক কোষেরও তাই ধর্ম। সমগ্র কেলাসের যা ঘনত্ব, একক কোষেরও তাই ঘনত্ব। এই জন্য একক কোষটা খুবই ভাইটাল সলিডের ক্ষেত্রে, যেহেতু ওটাই সমগ্র কেলাসটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? তাহলে একক কোষটা হচ্ছে একটা ক্ষুদ্র প্যাটার্ন, একটি ক্ষুদ্র প্যাটার্ন, প্যাটার্ন বা আকৃতি ধরতে পারো, যা ত্রিমাত্রিকভাবে পুনরাবৃত্ত হয়ে সমগ্র কেলাস তৈরি করে। এই দুটো সংজ্ঞা কিন্তু তোমাদের বই থেকে করে নিতে হবে, ঠিক ভাষা দিয়ে যেমন ভাবে আছে। কেলাসের সংজ্ঞা করার দরকার নেই, কিন্তু কেলাস জালক আর একক কোষের সংজ্ঞা করতে হবে। আচ্ছা, একক কোষের দেখো, আমি কনসেপ্টে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। 2 ডাইমেনশনাল, শুধু এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর ধরো কোনো কণা আছে, তাহলে এই আছে
একটা কেলাস জালকে ধরো এইভাবে কণাগুলো পরস্পরের সঙ্গে সজ্জিত আছে। এখন আমি যদি এইরকম একটা প্যাটার্ন ধরি, ধরো এইরকম একটা প্যাটার্ন, তাহলে এটা বারবার রিপিট হবে তো। এখানে আরেকটা এরকম পাওয়া যাবে, উপরে আরেকটা পাওয়া যাবে, এইদিকে আরো যদি আমি বাড়াই এইদিকে পাওয়া যাবে, এইদিকে যদি আরো বাড়াই ক্লাসটাকে এইদিকে পাওয়া যাবে। এটা বারবার রিপিট হচ্ছে। আবার একটা ধরো আমি যদি এই ছোটটা ধরি, এটাও রিপিট হচ্ছে, এদিকে একটা একটা উপরে একটা, আবার ওদিকে যদি যাই এদিকে একটা, হ্যাঁ এরকম ভাবে রিপিট হচ্ছে। আবার ধরো আমি একটা এরকম ধরছি, এটা বারবার রিপিট পাবো কি? মানে এমন একটা দেখতে হবে যে যেন কণা বাইরে না পড়ে যায়, ভিতরে থাকতে পারে, সেটা কেন্দ্রের মধ্যে হয়ে গেল, ঠিক আছে, কিন্তু বাইরে না পড়ে যায়। ধরো আমি এইখানে আর একটা এরকম করলাম, এটা হলো ঠিক আছে, বা এইদিকে আরো যদি আমি এইদিকে বাড়াতে থাকি এরকম, তাহলে এদিকেও আসছে। এবার যখন তুমি এই নিচের লেয়ারটাকে ধরবে তখন কিন্তু কিছু কিছু কণা দেখা যাবে বাইরে পড়ে যাবে। তো যাই হোক, একক কোষের যে কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের যে ক্ষুদ্র প্যাটার্ন, মানে একেবারে স্মলেস্ট যেটা যেটা বারবার রিপিট হচ্ছে, তার থেকে বড়গুলো রিপিট হতে পারে। যেমন আমরা এই যে বর্গাকারটা ধরছি, এই বর্গাকারও রিপিট হচ্ছে, আবার এই বর্গাকার এটাও রিপিট হচ্ছে। যেহেতু এটা স্মলেস্ট, তাহলে এটাকে আমরা এখানে ইউনিট সেল হিসেবে ধরে নেব বা একক কোষ হিসেবে ধরে নেব। যদি কোথাও এইরকম ভাবে থাকে, এটা যদি বারবার রিপিট হয়, এদের মধ্যে যেটা ছোটটাকে আমরা ধরবো একক কোষ। বিভিন্ন আকৃতির হতে পারে, বর্গাকার হতে পারে, এরকম হতে পারে, সব রকমের হতে পারে। তো যেটা বারবার রিপিট হবে এবং সমস্ত কণাগুলোকে ইনভলভ করবে, বাদ পড়ে গেলে হবে না কণা, সেটাকে আমরা একক কোষ হিসেবে ধরব। তো বইতে এরকম একটা ছবি দিয়ে বোঝানো আছে, দেখবে এটা দ্বিমাত্রিক হলো। এবার ত্রিমাত্রিকও এরকম হবে। ত্রিমাত্রিকের যে একক কোষ সেটা বেশিরভাগ সময় কি হয়, এই ঘন সামান্তরিক হয়, যেটা আমরা একটা ঘনক যেটা দেখালাম, ত্রিমাত্রিকের একক কোষগুলো এরকম, এটাকে বলা হয় ঘন ত্রিমাত্রিক একক কোষ। ত্রিমাত্রিক একক কোষ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এটা ঘন সামান্তরিক, ইংরেজিতে হলো প্যারালেলোপাইড। ত্রিমাত্রিকের একক কোষে এই প্যাটার্নটা ডান দিক বাঁ দিক উপর নিচে সব দিকে বারবার রিপিট হয়ে ত্রিমাত্রিক কেলাস তৈরি করে। এখন এই যে একক কোষে 6টা প্যারামিটার আছে, 6টি রাশি। একক কোষে 6টি রাশি। একক কোষটা ফিনিশ করে দিই, হ্যাঁ ছেড়ে দেবো। একটা হচ্ছে তোমার এই যে একক কোষ, কিনারা দৈর্ঘ্য,
কিনারা দৈর্ঘ্য এ বি সি, ঠিক আছে? কিনারা দৈর্ঘ্য কোনগুলো? দুটো তল যেখানে মিশছে, এই একটা তল, এই একটা তল এখানে মিশছে, এই একটা তল, এই একটা তল এইখানে মিশছে, এই তল কত মিশছে? এখানে মিশছে। এইরকম কিনারা আছে, সেই কিনারার মধ্যে 6টা কিনারা পাবো, এই 12টা কিনারা পাবো। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, মোট 12টা কিনারা পাবো। তার মধ্যে তোমার এবিসি দিয়ে আমরা ডিনোট করব। এই কিনারা সেম, এই কিনারা এদের মতো, এই চারটে সেম হয়ে গেল। আবার এইটা এটা 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 সেম, দুটো হলো। আর একটা হচ্ছে তোমার এই এই এই, অর্থাৎ 12টার মধ্যে 4টে করে সেম হচ্ছে, মানে কটা হচ্ছে না, 3টে হচ্ছে কিনারা। একটাকে আমরা এই লিখি, তাহলে 3টে কিনারা দৈর্ঘ্য এ বি সি, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে, এবার তুমি এখানে এবিসি করে এখানে এ বি সি এরকম করতে পারো, দেখাতে পারো। তবে কোনটাকে ধরা হয় সেটা একটা নির্দিষ্ট আছে, সেটা আমি দেখাচ্ছি, বলছি। আর একটা হচ্ছে কিনারা মধ্যবর্তী কোণ 3টে হবে। এ আর বি এর মাঝখানে একটা, বি আর সি এর মাঝখানে একটা, আর এ আর সি এর মাঝখানে একটা। আলফা, বিটা, গামা। আলফা, বিটা, গামা, ঠিক আছে? এবারে তবে এটা কিন্তু যেখানে সেখানে বসিয়ে দিলে হবে, এটা একটা নিয়ম আছে। যেমন ধরো আমরা যদি এখানে করি, যদি এইভাবে আঁকি, এটাকে ধরো ঠিক, হ্যাঁ, এইটা যদি ধরি, ধর একটা কর্নার এইদিকে, আর এটা একটা কর্নার, এই তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইবারে তোমার এইটা হচ্ছে এ, এটা হলো বি, আর এটা হলো এ বি। যেখানে সেখানে এবিসি বললে হবে না, একটা প্রচলিত নিয়ম আছে, হ্যাঁ। আর এ আর বি এর মাঝখানে যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে গামা। বি আর সি এর মাঝখানে যে অ্যাঙ্গেল, সেটা হলো আলফা। আর সি আর এর মাঝখানে অ্যাঙ্গেলটা হলো বিটা। এটা কনভেনশন, প্রচলিত নিয়ম অনুযায়ী এটা ধরা। তাহলে মোট 6টা প্যারামিটার পেলাম আমরা একটা একক কোষে কে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে। এখন এই যে এ বি সির মান পরস্পরের সঙ্গে সমান হতে পারে, আলফা, বিটা, গামার মান পরস্পরের সঙ্গে সমান হতে পারে। যখন দেখা যাবে এ সমান বি সমান সি, আর আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি, তখন এই সিস্টেমটা হয়ে যাবে একটা ঘনক, কিউবিক ঘনক আকার। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে যায়, আর 3টে কোণ 90 ডিগ্রি সমান হয়ে যাবে। আবার যখন দেখা যাবে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন এটা হয়ে যাবে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিক এটার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার। তো এইরকম ভাবে 7 রকম পসিবিলিটি আছে, 7 রকমের জ্যামিতিক আকার হতে পারে এই এবিসি আর আলফা, বিটা, গামা কি কম্বিনেশন।
7 রকম। তার মধ্যে টেট্রাগোনাল আছে, হেক্সাগোনাল আছে, অর্থোরম্বিক আছে, হ্যাঁ, সেটা বইতে দেখবে লিস্ট করা আছে। 7টা টোটাল 7 সিস্টেম, 7 ক্রিস্টাল সিস্টেম। আর এবার একক কোষে যে কণাগুলো থাকবে, কণার অবস্থান অনুযায়ী একক কোষ 4 প্রকার। একটা হচ্ছে সরল ঘনকাকার বা আদিম। সেটা কিরকম? যেখানে শুধুমাত্র কর্নারে কণা থাকবে, শুধুমাত্র কর্নারে কণা থাকবে, সেটাই হচ্ছে আদিম বা প্রিমিটিভ বা সরল ঘনকাকার। একটা হলো দেহকেন্দ্রিক ঘনকাকার, ইংরেজিতে হলো বডি সেন্টার্ড কিউবিক অর বিসিসি সংক্ষেপে। টার্মগুলো জেনে রাখতে হবে। সেখানে তোমার কর্নারে তো থাকবেই, এছাড়া বডির ভিতরে একটা থাকবে, মানে কেন্দ্রে একটা থাকবে। কর্নারে একটা করে থাকছেই, আর এই কেন্দ্রে একদম এই ঘনকটার কেন্দ্রে একটা থাকে। এই জন্য দেহ কেন্দ্রিক একক কোষ। আর 3 নম্বর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, ফেস সেন্টার্ড কিউবিক বা এফসিসি সংক্ষেপে। এখানে কর্নারে থাকছে তার সঙ্গে প্রত্যেকটা তলের কেন্দ্রে থাকবে। কর্নার হয়ে গেল। কটা ফেস বলেছিলাম একটা ঘনকে? 6টা ফেস। তো 6টার মাঝখানে এক, ধরে এই উপরের তলটার মাঝখানে একটা, এই সাইডের তলের মাঝখানে একটা, এর মাঝখানে একটা, এর মাঝখানে একটা হয়ে গেল। আর বাকি থাকলো এই যে সামনের দিকে যে তলটা, তার মাঝখানে একটা, আর পিছনের দিকে যে তলটা, তার মাঝখানে একটা। এটা তোমাকে কল্পনা করে নিতে 3 ডাইমেনশনাল। হ্যাঁ, মনে হবে এই দুটো মাঝখানে কি করে হবে না, তলটা দেখে তুমি ধরো। হ্যাঁ, তাহলে এটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার হয়ে গেল। আর একটা আছে যেটা প্রান্ত কেন্দ্রিক। এটা খুব একটা কমন নয়, রেয়ার। প্রান্ত কেন্দ্রিক ঘনকাকার। ইংরেজিতে এন্ড সেন্টার্ড কিউবিক। এন্ড সেন্টার্ড মানে এই কর্নারে থাকছে, কর্নারে কমন, আর যে কোনো দুটো তলের কেন্দ্রে থাকবে, বিপরীত তলের কেন্দ্রে। হয় উপরের তল নিচের তল, নাহলে এই দিকের তল এদিকের তল, অথবা সামনের তল পেছনের। যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠতলের কেন্দ্রে থাকবে, সেটাই হচ্ছে এন্ড সেন্টার অফ প্রান্ত। তাহলে আমরা দেখো, আমরা কেলাস সিস্টেম, যেটা এবিসি আলফা বিটা গামার উপর নির্ভর করে প্রথমে 7 রকম পেয়েছি। আর এই একক কোষ কণার অবস্থান অনুযায়ী 4 রকম পেলাম। তাহলে ওই 7 রকম আর এই 4 রকম কম্বাইন করে মোট 14 রকমের কেলাস পাওয়া যায়, যাদেরকে বলা হয় ব্র্যাভেস ল্যাটিস। হ্যাঁ, 7টি কেলাস সিস্টেম, এটাই লাস্ট। 7টি
টেলার সিস্টেম ও 4 প্রকার একক কোষের সমন্বয়ে মোট 14 প্রকার কেলাস পাওয়া যায়। এদের গ্র্যাভিস ল্যাটিস বলে। গ্র্যাভিস বিজ্ঞানীর নাম, হ্যাঁ, বানানটা হচ্ছে BRAVAIS, right? দেখো তো। আর LATTIC গ্র্যাভিস শর্ট কোশ্চেন হিসেবে থাকে। গ্র্যাভিস ল্যাটিসের সংখ্যা কত? 4। তাহলে মোটামুটি আজকে আমরা একক কোষ পর্যন্ত পড়লাম, ঠিক আছে? এই পর্যন্ত তাহলে আজকে থাক থিওরি।